দ্য রথচাইল্ড ফেডারেল রিজার্ভ অ্যান্ড দ্য সাবজুগেশন অফ আমেরিকা। বেশ ভারী একটা শিরোনাম, তাই না? তো আজকে আমরা ঠিক এটাই দেখতে যাচ্ছি যে এই লেখাটার ভেতরের মূল দাবিগুলো আসলে কি। আচ্ছা, চলুন একদম শুরুতেই লেখাটার সবচেয়ে চঞ্চলকর বা বলা যায় আলোড়ন সৃষ্টিকারী যে যুক্তিটা সেটা দিয়ে শুরু করা যায়। লেখাটা শুরুই হচ্ছে একটা বিরাট প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, আমেরিকাকে আসলে কে চালায়? আর এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুরো লেখাটার মূল বক্তব্য লুকিয়ে আছে। এই যে এখানে কিন্তু মূল বক্তব্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে, অনেকেই হয়তো ভাবেন যে আমেরিকাই ইসরায়েলকে চালায়, কিন্তু বাস্তবতা নাকি ঠিক তার উল্টো। বেশ বিস্ফোরক একটা দাবি, তাই না? আর এই দাবিটাই কিন্তু পুরো লেখাটার ভিত্তি। তো চলুন এখন এটা নিয়ে বিস্তারিতভাবে দেখা যাক। তো এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো? লেখাটা বলছে এটা কিন্তু একদিনে হয়নি, বরং এর পেছনে আছে আমেরিকাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা লম্বা লড়াইয়ের ইতিহাস। এই লেখা অনুসারে লড়াইটা শুরু হয়েছিল সেই 1812 সালে। তখন আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণের প্রথম চেষ্টা ব্যর্থ হয়। এরপরে 1830-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন নিজে একটা ব্যক্তিগত কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন, এর তীব্র বিরোধিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত 1913 সালে গিয়ে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাশ হয়েই যায়। আর এই বিরোধিতাটা যে কতটা তীব্র ছিল সেটা বোঝানোর জন্য লেখাটাতে প্রেসিডেন্ট জ্যাকসনের একটা কথা তুলে ধরা হয়েছে। তিনি নাকি ব্যাংকারদেরকে শয়তানের চেলা বলে ডাকতেন। মানে এখান থেকেই বোঝা যায় যে তখনকার প্রতিরোধটা ঠিক কতটা শক্তিশালী ছিল। আচ্ছা, এবার আসা যাক 1913 সালের সেই মুহূর্তটার কথায়। এই লেখাটার মতে এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যা আমেরিকার অর্থনৈতিক ইতিহাসকে নাকি একেবারে বদলে দিয়েছিল। তো এই ফেডারেল রিজার্ভ অ্যাক্ট জিনিসটা কি ছিল? লেখাটার মতে এটা ছিল একটা অসাংবিধানিক আইন। দাবি করা হচ্ছে যে কংগ্রেসের সদস্যদেরকে ঘুষ দিয়ে নাকি এটা পাশ করানো হয়েছিল, আর এর মাধ্যমেই আমেরিকা একটা ব্যক্তিগত মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো ফেডারেল রিজার্ভ নাকি কোনো সরকারি প্রতিষ্ঠানই নয়, এটা আসলে একটা ব্যক্তিগত ব্যাংকিং প্রতিষ্ঠান। আর এই কথাটাই কিন্তু পুরো লেখাটার যুক্তির একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই ব্যবস্থাটা কিভাবে নিয়ন্ত্রণের একটা মাধ্যম হয়ে উঠল? আচ্ছা, লেখাটা এই ব্যাপারে যে ব্যাখ্যাটা দিচ্ছে, চলুন সেটাই একবার দেখে নিই। এই তথ্যটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। লেখাটার দাবি অনুযায়ী আমেরিকার ডলারের মাত্র ৩% তৈরি করে সেদেশের সরকার, আর বাকি ৯৭% তৈরি করে ব্যক্তিগত মালিকানাধীন ফেডারেল রিজার্ভ ব্যাংক। ভেবে দেখুন একবার। এই পুরো ব্যবস্থার পেছনের দর্শনটা বোঝানোর জন্য লেখাটাতে একটা বিখ্যাত উক্তি ব্যবহার করা হয়েছে। উক্তিটা হলো, আমাকে একটা দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করতে দাও, তারপর দেশের আইন কে তৈরি করল তা নিয়ে আমি আর ভাবি না। কথাটা শুনলেই মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? লেখাটা অনুযায়ী এই নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার নাকি ৩টা। ১. দেশের মুদ্রা সরবরাহের ওপর পুরোপুরি দখল। ২. জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটা অনৈতিক আয়কর ব্যবস্থা। আর ৩ নম্বর হল জাতীয় ঋণ শোধ করার জন্য সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে রাখা। কিন্তু এই সব কিছুর ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব পড়ছে? চলুন এবার ঋণের সেই বিশাল বোঝার দিকে তাকাই, যেটার কথা এই লেখাটাতে তুলে ধরা হয়েছে। শুধু একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। এই লেখাটা যখন প্রকাশ করা হয় তখন আমেরিকায় স্টুডেন্ট লোনের মোট পরিমাণ ছিল $1.7 ট্রিলিয়ন বেশি। ভাবা যায়? লেখাটা এটাকে ঋণ ব্যবস্থার একটা ভয়াবহ উদাহরণ হিসেবে দেখাচ্ছে। লেখাটার মতে এটা আসলে একটা ঋণের ফাঁদ। সিস্টেমটাই নাকি এমনভাবে বানানো যে মানুষকে পড়াশোনার জন্য লোন নিতেই হবে, আর তারপর প্রায় সারা জীবন ধরে সেই লোন আর তার সুদ শোধ করে যেতে হবে। আর এই চক্রটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলতেই থাকে। এখানে আরও একটা চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হচ্ছে বহু তরুণ-তরুণী নাকি শুধু তাদের লোনের বোঝা কমানোর জন্যই সেনাবাহিনীতে যোগ দেয়। আর এর ফলে লাভবান হয় কারা? লেখাটার মতে লাভবান হয় মিলিটারি ইন্ডাস্ট্রি বা সামরিক শিল্প। এরপর লেখাটা দুটো দেশের পরিস্থিতির মধ্যে একটা তুলনা টেনেছে। তাদের দাবিটা হলো, একদিকে আমেরিকানরা বিশাল স্টুডেন্ট লোন আর গৃহহীনতার মতো সমস্যায় জর্জরিত, আর অন্যদিকে আমেরিকানদের ট্যাক্সের টাকাতেই ইসরায়েলকে যে সাহায্য দেওয়া হয় সেই টাকা দিয়ে নাকি সেখানকার মানুষজন বিনামূল্যে পড়াশোনা, চিকিৎসা আর থাকার জায়গা পাচ্ছে। আচ্ছা, আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে লেখাটা তার যুক্তির সমর্থনে একজন ভেতরের মানুষ বা ইনসাইডারের সাক্ষ্য হাজির করছে, আর এটাই যেন তাদের তুরুপের তাস। এই ব্যক্তির নাম হ্যারোল্ড ওয়ালেস রোজেনথাল। লেখাটাতে তাকে একজন সৎ খাজারিয়ান ইহুদি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, আর তার কিছু কথাকেই প্রমাণ হিসেবে সামনে আনা হয়েছে।
এই লেখা অনুসারে রোজেনথেল নাকি বলেছিলেন, আমাদের ক্ষমতা সেদিনই পাকা হয়েছিল যেদিন আমরা ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলাম। সবাই মনে করে এটা একটা সরকারি সম্পত্তি, কিন্তু আসলে এটা আমাদের নিজেদের জিনিস। তার আরও একটা কথা লেখাটাতে তুলে ধরা হয়েছে, সেটা হলো আমরা ইহুদিরা আমেরিকান জনগণকে একটার পর একটা ইস্যু দিয়ে ব্যস্ত রাখি। ওদের সাথে ঠিক সেভাবে খেলা হয় যেভাবে একটা বিড়াল ইঁদুরকে নিয়ে খেলে। আর পুরো আলোচনার শেষটা করা হয়েছে খুবই নাটকীয় একটা তথ্য দিয়ে। লেখাটা বলছে, এই কথাগুলো বলার ঠিক 1 মাস পরেই নাকি হ্যারল্ড রোজেনথালকে হত্যা করা হয়। এই তথ্যটা পুরো ব্যাপারটাকে কিন্তু আরও বেশি রহস্যময় করে তোলে।